হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি তোমাদের সবার ঈদ ভালোই যাবে। আজকে আমি এক্সপ্লেন করবো জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 11। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আগের এপিসোডে আমরা দেখেছিলাম মেগুমি রেজিকে তার ডোমেনের মধ্যে নিয়ে নেয়, যেখানে তার ডোমেনের নাম থাকে চিমেরা শ্যাডো গার্ডেন। ডোমেনের ইফেক্ট থেকে বাঁচার জন্য রেজি সাথে সাথেই হলো উইকার বাস্কেট নামে একটা টেকনিক ইউজ করে। বেসিক্যালি এই টেকনিকটা সিম্পল ডোমেনেরই ওল্ড ভার্সন, যেটা যে কোনো ডোমেনের গ্যারান্টি হিট ইফেক্টকে ক্যান্সেল করে দেয়। যার মানে রেজির ওপর ডোমেনের কোনো ইফেক্টই পড়বে না। বাট রেজি দেখতে পায় যে মেগুমির ফ্রগসগুলো তার পাকে ধরে ফেলে এবং মেগুমি তাকে মারাও শুরু করে দেয়। রেজি বুঝতে পারছিল না যে এগুলো কি হচ্ছে। বেসিক্যালি সিম্পল ডোমেন অথবা হলো বাস্কেট ডোমেনের টেকনিককে টার্গেট করে না, বরং এটি ডোমেনের ব্যারিয়ারকে টার্গেট করে, যার ফলে সেই ডোমেনের গ্যারান্টি হিট ইফেক্ট তার উপর কাজ করে না। বাট মেগুমির ডোমেন তো ফুলফিল কমপ্লিটই না, যার কারণে তার ডোমেনে কোনো ব্যারিয়ার ছিলই না এবং এটার ফলে তার ডোমেনে কোনো গ্যারান্টি হিট ইফেক্টও ছিল না। তার ডোমেন অ্যাক্টিভ করার কারণে তার 10 সেরা টেকনিকের পাওয়ারটা বুস্ট আপ হয়ে গেছে, যার ফলে সে 120%-এর বেশি পাওয়ারফুল হয়ে গেছে। সে তার ডোমেনে তার শ্যাডো ইউজ করে যে কোনো জায়গায় টেলিপোর্ট করতে পারছিল এবং যতগুলো চাচ্ছিল ততগুলো সেই গামিকে সে ডাকতে পারছিল। রেজিও এই বিষয়টা খুব দ্রুতই বুঝে ফেলে। ওই থেকে মেগুমি তাকে খুব ভালোই মারছিল। সে ভাবতে থাকে যে এই ডোমেনের কারণে মেগুমির পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছে। এর থেকে ভালো তো সে গ্যারান্টি হিট ইফেক্টওয়ালা সেই ডোমেনটা ইউজ করে নিত। যদি সে আমার উপর সেই এলিফেন্টটাকে ছেড়ে দেয় তাহলে তো আমার খেলা এখানেই শেষ। বাট আমিও খারাপ গুটি খেলিনি। দেন মেগুমি এখানে 3টে নোয়েকে সামন করে। রেজি তখন 3টা কার্ডকে তার উপর ফেলে দেয় এবং সেই কার্ডসগুলো মেগুমির শ্যাডোতে ডোবা শুরু করে দেয়। রেজি বলে যে আমার আগে থেকেই জানা ছিল আমার পায়ের নিচে এই শ্যাডোগুলো অরিজিনাল না। আমি কার্ডস এনার্জির কারণে এটার ভিতরে ডোবা থেকে নিজেকে বাঁচাতে পারছি। এই ডোমেনের যে শ্যাডো এর ভিতরে মেগুমি যে কোনো কিছুই রাখতে পারে। বাট একটা জিনিস রেজিকে অনেক ভাবাচ্ছিল, সেই ডোমেনের মধ্যে অনেকগুলো হাতিয়ার কেন রাখেনি। সে শুধুমাত্র একটা কার্ডস টুল তার শ্যাডো থেকে বের করেছিল। এটার মাধ্যমে রেজি বুঝতে পেরেছিল যে মেগুমি যে জিনিসগুলো তার শ্যাডোর মধ্যে রাখে সেগুলোর ওজন মেগুমিকেই নিতে হয়। এই কারণে রেজি 3টা কার্ড মেগুমির ডোমেনের মধ্যে ফেলে দিয়েছে, যেগুলোর ওজন কম করেও 2.4 টন হয়ে থাকবে এবং মেগুমির উপরে এই ওজনটা পড়াও শুরু করে দিয়েছিল, যার ফলে সে একটা জায়গাতেই বসে গিয়েছিল। রেজি বলে যে এখন সে তার রিসিটস ইউজ করে জিনিসপত্র ফেলতেই থাকবে এবং মেগুমিকে সেই ওজনের নিচে পিষে দিবে। মেগুমি বলে যে তুমি মনে হয় একটা জিনিস ভুলে যাচ্ছ, একটা ইনকমপ্লিট ডোমেনও দিন শেষে একটা ডোমেনই হয়। যার মানে মেগুমি শুধুমাত্র নিচে থেকেই না, উপর থেকেও শ্যাডোকে সামন করতে পারে। মেগুমি তারপরে রেজির ওপর ম্যাক্স এলিফ্যান্টকে ফেলে দেয়, যার ফলে রেজিও তার নিচে দেবে যায়। মেগুমি বলে যে তাহলে চলো দেখা যাক ফার্স্টে কে পিষে যায়। এমনটা বলা হয় যে একটা সাধারণ মানুষ 6G ফোর্স তার শরীরে নেওয়ার সাথে সাথেই সে বেহুশ হয়ে যায়। বেসিক্যালি এই বিষয়টা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এয়ার পাইলটদের এটার ওপর পরীক্ষা নেওয়া হয় এবং 6G মানে হচ্ছে কমপক্ষে 2.4 টন হয়ে থাকে। মেগুমির ওজন যদি 60 কেজি হয় তাহলে তার বডির ওপর 40G'র উপরে লোড পড়ছিল, মানে 40 গ্র্যাভিটেশনাল ফোর্সের উপরে লোড পড়ছিল। ওইদিকে একটা নর্মাল হাতির ওজন 3 থেকে 6 টন হয়ে থাকে। নিজের ডোমেনের কারণে মেগুমির বানানো এলিফ্যান্টের ওজনও নর্মাল হাতির মতোই, যেটা রেজির ওপর পড়ার কারণে তার পায়ে ফ্র্যাকচার চলে আসে। তাদের দুজনের উপরই অনেক বেশি ওজন পড়ছিল। দেখার বিষয় এটাই ছিল যে এদের মধ্যে কে ফার্স্টে পিষে যায়। রেজি ভাবে থাকে যে সে ভুল করে ফেলেছে। সে যদি ট্রাকে সেই রিসিটটা রেখে দিত তাহলে সে এটা এখন মেগুমির ওপর ইউজ করতে পারত। মেগুমি তার ওপর পানি দিয়ে তার কিছু রিসিটসগুলো খারাপও করে দিয়েছিল। বাট রেজির কাছে এখনও একটা ওয়ে আছে। সে ভাবতে থাকে যে সেও মেগুমির শ্যাডোর মধ্যে লুকিয়ে যাবে এবং সে তার একটা রিসিটসকে বাইরে বের করতে চায়। বাট রেজি এটাও ভাবতে থাকে যে মেগুমি তার ডোমেনকে শেষ কেন করছে না, যার মানে যে জিনিসগুলো তার শ্যাডোর মধ্যে আছে সেগুলো তার ডোমেন শেষ হওয়ার পরেও তার শ্যাডোর মধ্যেই থাকবে। রেজি যদি তার শ্যাডোর মধ্যে চলে যায় তাহলে সে আজীবনের জন্য সেখানেই ফেসে যাবে। ভেতরে সে শ্বাস নিতে পারবে কিনা এটাও তো সে জানে না। এই শ্যাডোটাকে দেখতে পানির মতোই তো লাগছে, এর মধ্যে যাওয়াটা রিস্কি হবে। এর কারণে রেজিটার ওয়েটা এখানে ইউজ করবে। তারপর সে একটা হাত দিয়ে এলিফ্যান্টকে ধরে রাখে এবং তার একটা হাত দিয়ে তার রিসিটসগুলোকে ছেড়া শুরু করে। বাট সে রিসিটসকে ইউজ করার আগেই সে এলিফ্যান্টের ওজন আর নিতে পারে না, যার ফলে সে নিচে শ্যাডোর মধ্যে গিয়ে পড়ে। রেজি শুধুমাত্র অন্ধকারের মধ্যে পড়েই যাচ্ছিল, ভেতরে এসে নিঃশ্বাসও নিতে পারছিল না, যার ফলে সে বেহুশ হতে থাকে। ওইদিকে মেগুমির অবস্থাও খারাপ হচ্ছিল।
সে যদি একবার কনফার্ম হয়ে যায় রেজি মারা গিয়েছে, তাহলে সে তার ডোমেনকে ক্যান্সেল করে দেবে এবং তার শ্যাডোতে যতগুলো জিনিস পড়ে আছে সেই সবগুলোকে সে বাইরে বের করে দেবে। বাট হঠাৎ করে একটা কার্ড তার শ্যাডোর মধ্যে থেকে বাইরে বের হয়ে আসে। আমরা দেখতে পাই সেই কার্ডটা তার সাথে রেজিকেই বাইরে বের করে নিয়ে এসেছিল। রেজি বলে যে সে যতগুলো অবজেক্টকে ক্রিয়েট করে সেই সবগুলো তার কমান্ড শেষ হওয়ার পরেই গায়েব হয়ে যায়। বাট সেই 3টা কার্ডকে সে কোনো কমান্ড দিয়েছিলই না, কারণ তাদের কাজ ছিল শুধুমাত্র মেগুমির উপর ওজন বাড়ানো। যার মানে সেই কার্ডসগুলোকে এখনও একটা অর্ডার দিতে পারবে। তো রেজি একটা কার্ডকে অর্ডার দেয় যে তোমার সাথে আমাকে উপরে নিয়ে চলো। তো এমন করাতে মেগুমির উপর থেকে একটা কার্ডের ওজন কমে যায়। বাট রেজি জীবিত আবার ফিরে এসেছিল। রেজি তারপরে মেগুমিকে বলে যে তুমি স্ট্রং, বাট আমি তোমার থেকেও বেশি স্ট্রং। এটা বলে সে আরও একটা রিসিটস বাইরে বের করে, যেটা বেসিক্যালি একটা 2তলা ঘরের রিসিটস ছিল, যার ফলে 30 টনের একটা ঘর মেগুমির ডোমেনের ভেতর পড়া শুরু করে দেয়, যেটার ওজনেতে মেগুমি 100% পিষে যাবে। ঠিক তখনই মেগুমি তার শ্যাডোর মধ্যে লুকিয়ে তার ডোমেনকে ক্যান্সেল করে দেয়, যার ফলে সেই ঘরটা জিমের ফ্লোরকেই ভেঙে ফেলে এবং তারা দুজন নিচের ফ্লোরের সুইমিং পুলে গিয়ে পড়ে। দেন মেগুমি রেজিকে পিছে থেকে ধরে ফেলে, যেহেতু মেগুমির ওপর এখনও সেই 2টা কারের ওজন ছিল, যার ফলে রেজিও তার সাথে নিচে ডুবে যাচ্ছিল। রেজিও তারপরে সেই 2টা কারকে ক্যান্সেল করে দেয়, যার ফলে তারা দুজনই পানি থেকে উপরে চলে আসে। মেগুমি তারপরে রেজিকে বলেছে এখন তোমার সেই সব রিসিটসগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। রেজি বলেছে তো কি হয়েছে, তো অবস্থা খারাপ, তুমি এখন তোমার শিগামিকেও সামন করতে পারবে না এবং আমার ভয় শুধুমাত্র তোমার সেই ডিভাইন ডগকেই। সে ছাড়া তোমার কোনো শিগামি আমার কোনো কিছুই করতে পারবে না। তারপরে তারা দুজন একে অন্যের সাথে হ্যান্ড টু হ্যান্ড কম্বাট করা শুরু করে দেয়। ফাইটের মাঝখানে মেগুমি ডিভাইন ডগকে সামন করে ফেলে, যেটা রেজির কাঁধের ওপর কামড় দিয়ে দেয়, যার ফলে রেজি হেরে যায়। মেগুমি বলে যে ডিভাইন ডগ এতটাও দুর্বল না যে আমি তাকে সেকেন্ড মিনিট ডাকতে পারবো না। রেজি বলে যে জাদুকররা মিথ্যার ওপরই জীবিত থাকে। তো রেজি বুঝে গিয়েছিল যে মেগুমি জিমের মধ্যে এমনি এমনি আর আসেনি, বরং সবকিছুই তার প্রি প্ল্যান ছিল। রেজি কখনোই এটা ভাবতে পারেনি যে সে একটা নতুন জেনারেশনের সর্সারের কাছে হেরে যাবে। মেগুমি বলে যে আমি যদি পালাতেও চেতাম তাহলে নোয়ে আমাকে খুব বেশি দূর নিয়ে যেতে পারতো না। দেন মেগুমি বলে যে তোমার টেঙ্গেনের সাথে কি কানেকশন। রেজি বলে যে টেঙ্গেন, যার মানে রেজি তার বিষয়ে খুব একটা বেশি জানে না। বাট রেজি বলেছিল কেনজাকুর প্ল্যান বেসিক্যালি অন্য, যার মানে হতে পারে টেঙ্গেন এবং কেনজাকু মিলে কোনো একটা প্ল্যান অবশ্যই করছে, বাট এটার চান্সেস অনেক কম। তো রেজি মারা যাওয়ার আগে কোগানেকে ডাকে এবং তার সব পয়েন্টস মেগুমিকে ট্রান্সফার করে দেয়, যার ফলে তার 41 পয়েন্ট এখন মেগুমির কাছে চলে আসে। মেগুমি জিজ্ঞাসা করে যে তুমি এমনটা কেন করলে। তো রেজি বলে যে আমি মারা যাওয়ার আগে ভালো কিছু করতে চেয়েছিলাম, আর এছাড়াও কেনজাকু আমার আপন কেউ না। আমার মনে হয় তোমাকে পয়েন্ট দিলে গেমে আরও বেশি মজা হবে। তুমি আমাকে মেরেছ, সো দেখা যাক ভাগ্য তোমার সাথে কী খেল খেলে। তারপরে রেজি সেখানে মারা যায়, আর যেহেতু মেগুমি তাকে মেরে ফেলেছে, যার ফলে তার 5 পয়েন্ট মেগুমি পেয়ে যায়। অন্যদিকে আমরা তাকাবাকে দেখতে পাই, যে খুব মজা করে চা খাচ্ছিল। ঠিক তখন তার বিল্ডিংয়ে বড় একটা বিস্ফোরণ হয়, যেটা বেসিক্যালি হাজিরাকি করেছিল। সে ভাবতে থাকে যে এইবার তাকাবার কিছু হয়েছে কিনা, বাট তাকাবা অন্য একটা বিল্ডিং থেকে বের হয় এবং বলে যে আমার কিছুই হয়নি। বাট তুমি হার কিন্তু মেনো না। এটা থেকে হাজিরাকি আর অনেক বেশি রেগে যায়, কারণ সে অনেকক্ষণ ধরে তাকাবাকে মারার চেষ্টা করছে, বাট তাকাবার ওপরে সে আঘাতের একটা চিহ্নও ফেলতে পারেনি, বরং তার আগের যে আঘাতগুলো ছিল সেগুলো ঠিক হয়ে গিয়েছিল। ঠিক তখন কোগানে তাদের কাছে এসে বলে যে রেজিকে এলিমিনেট করে দেওয়া হয়েছে। তো এটা শুনে হাজিনাকি সেখান থেকে চলে যাওয়া শুরু করে এবং বলে যে তার এখন ফাইট করার কোনো মন নেই, সে বাসায় যাচ্ছে। দেন তাকাবাও তাকে বিদায় জানায়। ঠিক তখনই তার মেগুমির কথা মনে আসে এবং সে হাজিনাকিকে বলে যে যাওয়ার আগে তোমার পয়েন্টসকে তো দিয়ে যাও, বাট হাজিনাকি সরাসরি মানা করে দেয়। তো বেসিক্যালি তাকাবার যেই টেকনিক সেটা হচ্ছে কমেডিয়ান। এখানে সে যা কিছুই ভাবে সেগুলো সত্যি হয়ে যায়, শুধুমাত্র সেই জিনিসগুলো তাকাবার জন্য ফানি হওয়া লাগবে। তার কাছে যদি এটা ফানি লাগে যে গোজোর মাথায় কোনো চুল নেই, তাহলে গোজো টাকলা হয়ে যাবে। এটাই হচ্ছে তাকাবার পাওয়ার। তার এই টেকনিক ইউজ করে তাকাবা গোজোকেও টক্কর দিতে পারবে। প্রবলেম শুধুমাত্র এটাই যে তাকাবা নিজেও জানে না যে তার কাছে এমন পাওয়ার আছে। অন্যদিকে আমরা রেমিকে দৌড়াতে দেখি। তাকে সবসময় বলা হয়েছিল যে পুরুষরা নেকড়ের মতো হয়, বাট তার সাহায্য সবসময় এই পুরুষরাই করে এসেছে। সব কাজই সবসময় এই পুরুষরাই করে থাকে। তো যার কারণে রেমি তার মাথা খুব একটা খাটায় না। ঠিক তখনই মেগুমি তার ডিভাইন ডগের সাথে তার সামনে চলে আসে। মেগুমি রেমিকেও মারতে এসেছিল। ঠিক তখনই তার বোন সুমিকির আওয়াজ সে শুনতে পায়। সে বলে যে এমনটা করো না। তো মেগুমি রেমিকে জীবিত ছেড়ে দেয় এবং সেখান থেকে যাওয়া শুরু করে দেয়। বাট কিছু দূর যাওয়ার পরে সে সেখানে বেহুশ হয়ে যায়। ঠিক তখনই আমরা তার উপরে অ্যাঞ্জেল মানে হানা কুরোসাকিকে দেখতে পাই। তো এটাই সেই সর্সারার যে গোজোকে প্রিজম রিয়াম থেকে ফ্রি করতে পারবে।
তারপরে সিন চলে যায় সেন্ডাই কলোনির দিকে। এই কলোনিতে বাকি সব কলোনির থেকে বেশি ফাইট হয়েছে। এই কলোনির মধ্যে 4টা শক্তিশালী প্লেয়ার ছিল, যার মধ্যে একজনের নাম ছিল ধ্রুব লাকড়াওয়ালা, যার কাছে এখন পর্যন্ত 91 পয়েন্ট আছে। সে সিভিল ওয়ার হওয়ার সময় জন্ম নেওয়া সেকেন্ড একজন ওয়ারিয়র। তার কাছে 2টা শিগামি আছে, যেগুলোর ইউজ সে ডোমেনের জন্যও করতে পারে। এবং আরেকজন হচ্ছে রিউ ইশিকোরি, তার কাছে এখন পর্যন্ত 77 পয়েন্টস আছে। তার কাছে কালিং গেমের মধ্যে থাকা সব খেলোয়াড়ের মধ্যে সব থেকে বেশি কার্স এনার্জি আউটপুট আছে। থার্ড নাম্বার হচ্ছে কাকো উরো, তার কাছে 70 পয়েন্টস আছে। সে ফুজিওয়ারা ইউনিটের ক্যাপ্টেনও ছিল এবং সান মুন এবং স্টার স্কোয়াডেরও ছিল। তার কাছে আকাশকে ম্যানিপুলেট করার পাওয়ার আছে। তারপরে 4 নাম্বার হচ্ছে কুরুরোশি, এর কাছে এখন পর্যন্ত 54 পয়েন্টস আছে এবং এ হচ্ছে একটা ককরোচ কার্স স্পিরিট, যাকে কেনজাকু তার কাছে থেকে রিলিজ করেছিল। বেসিক্যালি একজন স্পেশাল গ্রেডের কার্স, বাট বর্তমানে সে ঘুমাচ্ছে। এদের 4 জনেরই পাওয়ার এতটাই সমান সমান যে এদের মাঝখানে একটা 4-ওয়ে ডেডলক হয়ে গিয়েছিল, যার মানে কেউ জিতছেও না আবার কেউ হারছেও না। বাট সেই কলোনিতে এন্ট্রি হয় ইউতার, যে আসার সাথে সাথেই সেই ধ্রুবকে মেরে দেয়। তার কাছে এখন পর্যন্ত 35 পয়েন্টস আছে। যদি ইউতার থেকে সব থেকে বেশি পাওয়ারফুল কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে গোজো সাতোরো। এবং তারপরে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।